Hey guys, good morning. Welcome back to my channel Epsina's Lifestyle with another vlog. তারিখটা আজকে 26শে জুলাই, কিন্তু হয়তো তোমরা এই পোস্টটা দেখার পর ভাববে এতদিন পর প্রায় 1 মাস পর কেন ভিডিও দিচ্ছি। ব্লগটা পুরো শেষ অব্দি দেখলে আশা করি তোমরা সবটাই বুঝতে পারবে এই একটা মাস আমার প্রতি ঠিক কি গেছে। তার সামান্য কিছুটা অংশ তোমাদের কাছে তুলে ধরবো, কিন্তু পুরো 1 মাসে যেটা হতো সেটা তো তুলে ধরা পসিবল না, কারণ আমি সেই সিচুয়েশনের মধ্যে ছিলাম না। দেখো, সকাল সকাল আজকে 7টা প্রায় 1:45 বাজে। আমার কোকো ঘুম থেকে উঠে পড়েছে 7:30 প্রায় বাজে। এখন উঠে তার দুষ্টামিতে ভীষণ শুরু হয়ে গেল, তার বাবার সাথে খেলা ঘুম থেকে উঠে। তারপরে আমি ওকে নিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে কিছু কাজ ছিল, মায়ের শরীরটা একদম ভালো ছিল না, তাই মা শুয়েছিল। তাই এখন ওকে তাকের উপরে বসিয়ে আমি এদিকে যা বাসন রাত্রিবেলায় মাজা হয়েছিল সেগুলোকে গুছিয়ে নিয়ে পরিষ্কার করছি। তোমাদের সবার কাছে ব্লগের প্রথমেই অনুরোধ করবো, ব্লগটা শেষ অব্দি দেখো, তাহলে বুঝতে পারবে আমি কেন এতদিন ব্লগ কিছু দিতে পারিনি। কিন্তু চেষ্টা করবো আমি ব্লগটা প্রতিনিয়ত দেওয়ার। তাও কথা দিতে পারছি না দিতে পারবো কিনা। তো এখানে আমি চা হয়ে গেছে, না কথা বলতে বলতে এখন চলে যাচ্ছি সবাইকে চা দিয়ে, তারপরে আম্মাকে চা দিতে। এবার ভাবছো চা দিতে আমি ওপরে কেন আসছি, ওপরে উঠছি কেন, এটাই মেন কারণ। এবার তোমরা সবটাই বুঝতে পারবে কেন। তো এটা হচ্ছে আমাদের আর একটা ফ্ল্যাট, আমাদের নিচের ফ্ল্যাটে যেখানে আমরা থাকি, আর এখন এইখানে এই ফ্ল্যাটে আম্মা থাকে। আম্মাকে তোমরা আমার ব্লগে কম বেশি অনেকেই দেখেছো। এবার তোমরা ভাবছো আম্মা তো আমাদের সাথেই থাকতো, আম্মা তাহলে হঠাৎ করে ওপরের ঘরে কেন? এর পিছনে অনেক বড় একটা কারণ আছে। তো সেটা আগে তোমাদেরকে বলি। আজকে আম্মা মানে মোটামুটি ধরো 16 তারিখ থেকে আমার শরীরের কন্ডিশন একদম ভালো নেই। আম্মাকে নিয়ে প্রচুর ছোটাছুটি করতে হচ্ছে। তারপরে ডাক্তার দেখি, এখন ডক্টরের ওষুধ চলছে, যেটা আমি প্রতিনিয়ত গিয়ে দিয়ে আসি। তো ওটার জন্য আমি এই আম্মার কারণেই এত ব্লগ টক কিছুই করতে পারছিলাম না। আর তারপরে দেখো আম্মাকে দিয়ে এসে এখানে বসে গেছিলাম বাসন মাজতে। তোমরা ব্লগটা পুরো দেখো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কারণ কম বেশি তোমরা আমার ব্লগ প্রত্যেকেই দেখো। তো তারপরে তোমরা জানতেই পারবে, যা বললাম আমি 1 মাসের জাস্ট 1% তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো একটা মাস ধরে চলেছে। আর আমি এখনো প্রতিনিয়ত ব্লগ দিতে পারবো কিনা আমি জানি না, কারণ আম্মাকে সুস্থ করে আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে, মানে ওনার মেজেছেলের বাড়িতে পাঠানোর পরে এখন আমাকে আমার বাবাকে নিয়ে পড়তে হবে, কারণ এখন আবার আমার বাবার একটা ওটির কথা চলছে। তো আমি জাস্ট একদম পাজলড হয়ে রয়েছি, কি করব কিভাবে করব কিছুই জানি না। তাও চেষ্টা করছি তোমাদের সাথে সবটা শেয়ার করার, আশা করছি পারবো, কিন্তু কথা দিতে এখনো পাচ্ছি না, যতদিন না আমি একটা সুপরিস্থিতির মধ্যে যেতে পারছি। তো যাই হোক, এখন আমি কোকোর খাবার গুনছি, কারণ ও তো উঠে গেছে অনেকটা সকালে। আমি এদিকে খেতে টেতে দিয়ে তারপরে বাসন টাসন ধুয়ে পাপাকে আবার চা করে দিয়ে এখন আমি কোকোর খাবার করতে বসেছি। তো তোমরা আমাকে যারা ভালোবাসো, আশা রাখবো তোমরা অপেক্ষা করবে আমার জন্য পুরোপুরি ভাবে ফিরে আসার জন্য। চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব, তাড়াতাড়ি যাতে তোমাদের কাছে একেবারে অ্যাক্টিভলি ফিরে আসতে পারি। তো বুঝতেই পারছো, বাড়ির একজনের যদি শরীরের কন্ডিশন এরকম থাকার পর কন্টিনিউয়াসলি যদি কিন্তু চলতে থাকে সেটা পসিবল হয় না। তো যাই হোক, এখন কৌকে খাইয়ে তারপরে দেখলাম মা উঠে পড়েছে। মা এখন ওদিকে ভাইয়ের জন্য দুধ দিচ্ছিল, কারণ ভাই দুধ খেয়ে তারপরে যাবে। তারপরে এদিকে গুনছিল আমার জন্য একটুখানি প্রোটিন এক্স। এই প্রোটিন এক্সটা অ্যাকচুয়ালি আম্মাই খায়, আর ওটা তো দুধ ছিল, দুধ খাবে ভাই। তো যাই হোক, এখন চলে এসেছি আম্মার ঘরে। কিন্তু আমার অবস্থা থেকে বুঝতেই পারছো আমার শরীরের কন্ডিশন একদমই ভালো নেই, একদমই কিছু খেতে খেতে চায় না। তারপরে ওইদিকে আম্মাকে প্রোটিন এক্স খাওয়াচ্ছে। আর এই যে ভদ্রমহিলাকে দেখছো, ইনি আমাদের আম্মার অ্যাটেন্ডেন্ট। কারণ আমার আম্মা অ্যাটেন্ডেন্ট কোনোদিনই রাখিনি, বাট আমার কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেছিল, তার জন্য আমাদের অ্যাটেন্ডেন্ট রাখতে হয়। ওদিকে মা এখন আম্মার জন্য খাবার রেডি করছে, কারণ আর এটা ছিল আমাদের জন্য ঘরের রান্না আর কি। আর আম্মা তো এখন একদমই মানে চিবিয়ে কিছু খেতে পারে না, সবই টেস্ট করে দিতে হয় আর কি আম্মাকে। তো যাই হোক, মা এদিকে সব ঘরে রান্না বাড়ি করছিল, মায়ের প্রায় রান্না হয়েই গেছে বলতে গেলে। তারপরে আমি বসে গেছিলাম ব্রেকফাস্ট করতে পরোটা তরকারি দিয়ে। এবারে বলি আম্মার কি হয়েছে। আম্মার অ্যাকচুয়ালি হয়েছে সোডিয়াম কমে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে, আর পটাশিয়াম কমে গেছে, ভিটামিন কমে গেছে, অনেক কিছুই আর কি হয়েছে।
তো যাই হোক, এই যে একদম তেল ছাড়া মশলা ছাড়া যে শাক পাতা এগুলো দিচ্ছে, এগুলো সবই আম্মার জন্য, কারণ আম্মার জন্য এখন কোনো রিচ খাবার ঠিক চলে না। আর আম্মা খেতে চেয়েছিল একটু আমাদের কাছে শশা ঘষা, তাই মা বললো যা তাহলে আম্মাকে একটু শশা ঘষা দিয়ে আয়। কারণ আম্মাকে এখন আমরা প্রায় টাইম টু টাইমই আম্মাকে খেতে দিচ্ছিলাম, কারণ এখন আমার শরীরের কন্ডিশন যা, আম্মাকে এখন টাইম টু টাইম ভালোভাবে খেতে না দিলে আম্মা ঠিকভাবে উঠে দাঁড়াতে পারবে না। তাই এখন চলে গেছিলাম শশা কষা দিতে, আমাদের যে অ্যাটেন্ডেন্ট তাকে বললাম এসে একটু নিয়ে যাবে, কারণ আমাকে আবার একটু পরেই আম্মার কাছে যেতে হবে, কারণ আমার আবার মা কিছু একটা জুস বা কিছু হয়তো দিতে পারে তার জন্য। তারপরে এদিকে দেখো, কুকুকে আমি তার ফাঁকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছিলাম, কারণ অনেকটাই আর কি বেলা হয়ে গেছিল। এবার আম্মার ওখানে যেতে গিয়ে আমার প্রায় অনেকটা বেলা হয়ে যাচ্ছে, সেই কারণে আর কি। এদিকে দেখো কোকো মোটামুটি রেডি হয়ে গেছে, এখন ওকে রেডি টেডি করিয়ে ওকে ও ঠাকুমার কাছে রেখে দিয়ে তারপরে আবার যেতে হবে আমাকে স্নান করতে, কারণ আমার এখনো স্নান হয়নি। তো তারপরে আমি স্নান টান করে বেশ অনেক জামা কাপড় জমে গেছিল, সেগুলোকে সব কেচে দিয়েছিলাম। তারপরে তো সারাদিন এমনি খুব একটা টাইম পাই না, কারণ আম্মাকে নিয়ে আমরা সারাটাক্ষণ ব্যস্ত আছি কি করে তাকে সুস্থ করে দাঁড় করানো যায়। তো যাই হোক, এই সুযোগে এখন বসে গেছি পুজো করতে। আর তোমরা তো জানি পুজো করতে বসলে আমার কাউকে তো সবার আগে আমার কাছে এসে বসবে। আর এত লক্ষ্মী ছেলে হয়ে বসে আছে, কিন্তু এতটা লক্ষ্মী ছেলে হয়ে থাকে না। ওই দেখো ওই দেখো, লক্ষ্মী ছেলে নমুনা দেখো। আমার নিজেই এই ব্লগটা এডিট করতে গিয়ে হাসি পাচ্ছিল। আর ওই ধূপকাঠি ধূপকাঠি দেখলেই ওর হয়েছে ওকে ধূপকাঠি হাতে দিতে হবে। আর একবার এখানে লাফ মারছে, আবার ওখানে লাফ মারছে, এখনো ধূপকাঠি দেখাবে। যাই হোক, দুষ্টামি করেছিল ঠিকই, ঠাকুর ঘরে যেতে খুবই ভালোবাসে। আর এদিকে চিকেন কষা হচ্ছে আমাদের জন্য, মা একদম বসিয়ে দিয়ে গরম গরম চলে গেছিল বাথরুমে। তারপরে এখন দেখো মা খাবার বেড়ে দিচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাটেন্ডেন্ট আছে ওনাকে আজকে খেতে দেবে, কারণ উনি দুদিন ধরে রয়েছে। আজকে আর কি যে রাতের অ্যাটেন্ডেন্ট সে আসেনি, তাই তাকে দুদিন ধরে থাকতে হচ্ছে, তাই তাকে তো খেতে দিতেই হবে। সে কি না খেয়ে থাকবে, সেটা কি কখনো হয়? তাই খেতে দিয়ে যাক। এই যে পেস্ট করা খাবারটা এটা আম্মার জন্য, কারণ আম্মা কিন্তু একদমই কোন রকম মানে শক্ত খাবার খেতে পারছিল না প্রথম অবস্থাতে, তাই এখন তাকে লিকুইড খাবার করে দেওয়া হচ্ছিল। কিন্তু আমি বলেছিলাম আমাদের অ্যাটেন্ডেন্টকে তুমি ধরে থাকো আর ওনাকে একা একা খেতে দাও, কারণ একদম যদি হাত পা না চলে তাহলে আমার শরীর আরো খারাপ হয়ে যাবে। এটা প্রায় শরীর খারাপের 1 সপ্তাহ পরের ঘটনা আর কি। তার কারণ আম্মা প্রথম প্রথম একদমই নিজে হাতে কিছু করতে পারছে না, কিন্তু আস্তে আস্তে একটু 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 করে করছিল। আমি আমার কোকোকে খাইয়ে দিয়ে নিজে বসে গেছিলাম খেতে, ততক্ষণে কোকোকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়েছিলাম। পাড়িয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, কারণ আর ভালো লাগছিল না। তারপরে এখন এখানে বিকেল বিকেল উঠে পড়েছি, বিকেল বিকেল উঠে এখন চা করছি। আর চাতে জানোই এখন আমার জন্য আলাদা চাও করে যেতে হয়, তাই ঘরের সবাইকে চা দিয়ে আম্মাকে চাটা আনিয়ে দিতে গেছিলাম, কারণ আম্মার চা বলো আম্মার খাবার বলো সবটা উপর অব্দি পৌঁছে দেওয়া, আর আম্মার ওষুধপত্র যা খাবে সবকিছুর দায়িত্বই আমার। মা সব রেডি করে দিচ্ছিল আর আমি সমস্ত গিয়ে গিয়ে দিয়ে আসছিলাম, আর ওষুধপত্র গুলো সমস্তটাই আমি দিয়েছিলাম, কারণ এই জিনিসটা বরাবরই আমার শরীর খারাপ হলে আমি হ্যান্ডেল করি, বিশেষ করে তো ওষুধপত্রটা। যাই হোক, এখন চলে যাব উপরে, বিকেল হয়ে গেছে, কারণ আমি না গেলে আবার আম্মা খোঁজ করে কি ব্যাপার নাদবু এখন অব্দি এলো না কেন। বয়স্ক মানুষ, বয়স হলে যা হয় আর কি। এখন সে লাইট টাইট বন্ধ করে বসে আছে, কারণ এখন তার একদম আলো পছন্দ না। সে তো বলেছিল পুরো অন্ধকার করতে, কিন্তু আমি বললাম না, সন্ধ্যা হয়েছে, পুরো অন্ধকার করে বসবো না। তারপরে এখন দেখো আম্মা এখন বসে চা বিস্কুট খাচ্ছে। সে আস্তে আস্তে করে নিজের চা বিস্কুটটা নিজে খেতে পারে, সেরকম একটা অসুবিধা কিছু হয় না। আর বয়স্ক মানুষ, তার আর কি বলতো, একদমই অবস্থা বলতে পারে খুবই দুর্বল হয়ে গেছে। জানি না কতদিন বাড়িতে রেখে ট্রিটমেন্ট করতে পারবো। তো যাই হোক, এখন দেখো কোকোকে নিয়ে বসে পড়েছি খাওয়াতে। আর তার তো খাওয়াতে যত অ্যালার্জি, যত রাজ্যের অ্যালার্জি তার খেতেই, খেতে সে মোটে পছন্দ করে না, কিন্তু খেতে তো তাকে হবেই। এখন সবাই মিলে যদি পর পর করে শরীর খারাপ করে বসে তাহলে কি করে চলবে। তো যাই হোক, এদিকে দেখো আমার বোনরা চলে এসছে। না না, কোনো অকেশন না, অ্যাকচুয়ালি ওরা এসেছিল। প্রথম কথা আমার দিদা এসেছিল, আমার দিদা বাড়ি চলে যাবে। প্রথম কথা তো এসেছিল আম্মাকে দেখতে, আর দ্বিতীয়ত এসেছিল আমার দিদা চলে যাবে বলে আমার কুকুর জন্য একটা পুজোর জামা কিনেছিল সেটা দিতে।
তো কারণ আম্মাকে ওরা দেখেনি, এরকম অবস্থা যখন হয়েছিল আমার দিদা মা সবাই এসেছিল আর কি। কিন্তু তার আগে ওরা আমাদের বাড়িতে এসেছিল একবার, ওপরে গিয়ে আম্মার সাথে দেখা করেই এসছে। করে এসে এখন আমরা সবাই নিচে বসে, কিছু তো আর খাওয়ার নেই, নিরামিষ, তাই জন্য আমরা একটু ফুচকা এনে ফুচকাই খাচ্ছিলাম, ভাই এনে দিয়েছিল একটু ফুচকা, সেই ফুচকা নিয়ে বসেছি সবাই মিলে খেতে। এদিকে দেখো মা আর আমার বোন, আর উপরে দিদা তো আছে, আর কত সবার ফার্স্ট। তারপরে মারা আবার যাওয়ার আগে আর একবার আম্মার সাথে দেখা করলাম। আমার শরীর একদমই ভালো নেই বলতে গেলে, তবু দিদা চলে যাবে তাই দেখা টেকা করে আমরা বাড়ির পথে রওনা হয়ে পড়েছি। আর কোকো দেখো ওর মালির সাথে চলে যাচ্ছে, তার কিছু জানে না, সে যখন বাইরে যেতে পারলে সে বাঁচে, সে যেই হোক না কেন, মাসি পিসি কাকা কাকি ও আর কিছু বলে না, ওর মতো করে চলে যায়। যাই হোক এবার দেখো একটুখানি বিকেল বিকেল মা বললো চা কর, আমার মাথাটা খুবই ধরেছে, তারপর আমার বড় মশাই এসেছিল, তাই তার জন্য চা করতে হয়েছে। আর এদিকে আমি কোকোর জন্য খাবার রেডি করছিলাম। যাই হোক এদিকে কোকোর খাবার রেডি করে তারপরে আম্মার জন্য একটু মুড়ির গুঁড়ো করে গুলে এই রাখো আম্মার জন্য নিয়ে যাচ্ছি। আর আম্মাকে বললাম ওই যে লিকুইড খাবার খায়, আম্মা একদমই কিছু শক্ত খাবার খাচ্ছে না, তাই মুড়ির গুঁড়োই এখন চামচ চামচ করে খাওয়ানো হচ্ছিল, কারণ যত দিন যাচ্ছিল আমার শরীরটা ডিটোরিয়েটই করছিল। তাও ডাক্তার বলেছিল 8 দিন দেখার পর তারপরে সবকিছু করতে আর কি। তারপর আমাদের রাতের অ্যাটেন্ডেন্ট আর একজন ছিল, সেই আমাকে খাইয়ে টাইয়ে দিয়ে ওষুধপত্র খাইয়ে দেয়। তারপরে আমি রাত্রিবেলা নিচে চলে এসেছি, এসে এখন বসে গেছিলাম আমার কোকোকে খাওয়াতে। খাবারটা আমি রেডি করে ঠান্ডাই করতে দিয়ে গেছিলাম, আর সে যা দুষ্টু, তাকে তো আমার 1 ঘন্টা আগে খেতে বসালে ভালো হয়। তারপরে তাকে খাইয়ে টাইয়ে দিয়ে পরের দিন সকালবেলায় যে উঠবো তার একটা তাড়া ছিল, তো কারণ আজকে আমার সব রিপোর্ট বেরোনোর কথা। তো এদিকে আমি সব বসে গেছি ডিনার করতে, ডিনার করে নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ একদমই শরীরটা দিচ্ছিল না। তো যাই হোক রাত্রিটা কোনোভাবে পোহাতে না পোহাতেই আমি আগেই সকালবেলায় আম্মার কাছে চলে গেছিলাম। এদিকে দেখো আম্মা খাচ্ছে হচ্ছে এখন পাউরুটি দিয়ে বাটার টোস্ট আর কি, এখন একটু আস্তে আস্তে বললাম যেটা আস্তে আস্তে খেতে পাচ্ছে। তো পাউরুটি খাচ্ছিল, পাউরুটি দিয়ে কলা দিয়ে এসব খাচ্ছিল কি, বাটার টোস্ট কলা, একটু যখন শরীরটা ভালো হলো আস্তে আস্তে, তারপরে আমি আম্মাকে কিছুক্ষণ পরে একটু প্রোটিনিক্স গুলো দিয়েছিলাম, কারণ আমি বললাম বারে বারে আম্মা খাচ্ছিল, তাই জন্য আম্মাকে বারে বারে করে একটু একটু করে খাবার দিচ্ছিল। প্রথমে দুটো পাউরুটি কলা আর খুব সম্ভবত রিয়েলের জুস ছিল, এক্স্যাক্টলি হ্যাঁ রিয়েলের জুস ছিল। তারপরে আবার প্রায় 1-1.5 ঘন্টা পরে আম্মাকে একটু প্রোটিনিক্স গুলে দেওয়া হয়েছিল, কারণ আম্মা খুব কড়া কড়া অ্যান্টিবায়োটিক খাচ্ছিল, যদি এটা না দেওয়া হয় তাহলে খুবই খারাপ হবে জিনিসটা, তাই আম্মাকে একটা বিস্কুট দিয়ে একটুখানি প্রোটিনিক্স দিয়েছিলাম। আর এই যে দেখো এটা বললাম সকালবেলা মা রিয়েলের জুস দিয়ে ব্রেড দিয়ে বানানা দিয়ে দিয়েছিল, তো ওটাই ক্লিপ ছিল আর কি। এটা এটা ছিল আমার সকালের ব্রেকফাস্ট, তারপরে আমরা একটু প্রোটিনিক্স খেয়েছিলাম। তারপরে যখন দুপুরের খাবার যাবে, দুপুরের খাবারের সাথে মা এদিকে বেদানা চটকে বেদানার রস করে দিচ্ছিল, কারণ আমি মাকে এসে বললাম মা আমার চোখ মুখ একদম ভালো লাগছে না, প্রচন্ড সাদা লাগছে। তাই জন্য দেখো মা এখন গিয়ে গিয়ে দেখছে যে কি ব্যাপার হয়েছে, হঠাৎ করে আমি কথাটা কেন বললাম। তাই মা ছুটে আগে বেদানার রস করে নিয়ে গিয়ে আম্মাকে খাওয়ানোর জন্য চলে গেছে। আর আমার ছেলে দেখো সে তো বম্মা বম্মা বলতে পাগল। তারপরে সত্যি কথা বলতে ব্লগ করার মতো আমাদের মেন্টালিটি বা কন্ডিশন কোনোটাই ছিল না। এটা প্রায় 5-6 দিন পরের ব্লগের ভিডিও দেখছো তোমরা। তো এখন আম্মা অনেকটাই সুস্থ, আম্মা সবে হসপিটাল থেকে বাড়ি এসছে। এবারে হসপিটাল হচ্ছে বলতে আম্মা হসপিটালে সেই দিনই যখন দেখলে মা বেদানা রস টস খাওয়াচ্ছিল, আম্মাকে সেদিনই হসপিটালাইজড করতে হয়েছিল, কারণ আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল, চোখ টোক পুরো সাদা হয়ে গেছিল। তাই আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হসপিটালাইজড করি, করে
আম্মাকে ওখানে ব্লাড দেওয়া হয়, সোডিয়ামের অনেক অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়। তো তারপরে ধরা পড়লো আমার একটা কিডনি পুরো ফেলিওর হয়ে গেছে, আর একটা কিডনি রয়েছে। তো সেটা যতদিন আছে ততদিন উনি সুস্থ। এই ওটাকে সুস্থ রাখার জন্য যা যা ট্রিটমেন্ট করার সেগুলো সবটাই আমাদের বাড়ির লোক করছে। এখন তার ওষুধ চলছে, ইনজেকশন চলছে। তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগবে। তো আম্মা এখন অনেকটাই সুস্থ, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে, কিন্তু হসপিটাল থেকে এসছে একটু তো উইক ফিল হবেই। আস্তে আস্তে আশা করছি আম্মা অনেকটাই ভালো হয়ে যাবে। তোমরাও সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আম্মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি আবার আম্মাকে যেন আগের মতো অবস্থাতে দেখাতে পারি। তো এই ছিল আমার মেন কারণ, আমি ব্লগ দিতে পারছিলাম না। তো তোমরা বুঝতেই পারো বাড়ির একটা মানুষ যদি, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষ যদি হসপিটালাইজ থাকে বা শরীর খারাপ থাকে, মনের অবস্থা ঠিক কি থাকে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো। তো অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে